We do not belong to the earth belongs to us. The biggest threat to our planet is the belief that someone else will save it. Happy World's Earth Day. Yes, happy World's Earth Day. On the occasion of World's Earth Day, let's ask our principals and our professors about their perspective or point of view on the awareness of World's Earth Day. Let's go know their perspective. Good afternoon, sir. We are the student from Geography department and we want to know your point of view on Earth's Day. Sir, what's one thing you wish school taught us more about when it comes to the environment? At first, we have to save the environment. The world is standing on the atmosphere of environment. And next, we have to save the green and greenery. We have to avoid the chemical and atomic commodities. We should absorb the organic agriculture, organic commodities in our daily needs day. Okay? Thank you, sir. To connect with nature and how has that shaped your view of environmental responsibility? Well, that's a nice question. Well, I connect with nature to walking in the parks and hiking in the mountains and observing wildlife in sanctuaries and national parks. That remind me of that we are part of a nature, that we are interconnected, that we are not different from the nature. It makes me the sense of responsibility to us, the environment, to take care of the environment, to save the environment. That's how I connect with the nature. Thank you. স্যার, আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনার মতামত জানার জন্য আর্থ সম্পর্কে। আপনি কি মনে করেন পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নাকি আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে? পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, আমাদের প্রত্যেকেরও কিছু দায়িত্ব আছে। সরকারি পদক্ষেপগুলো পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ব্যক্তি সচেতনতা এবং ব্যক্তিগত উদ্যোগ ছাড়া পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা কঠিন, এমনকি প্রায় অসম্ভব। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি, পরিবেশ দূষণ এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। পরিবেশ বান্ধব জীবনযাপন, ব্যক্তিগত জীবনে পরিবেশ বান্ধব অভ্যাস গ্রহণ করা, যেমন কম শক্তি ব্যবহার করা, জল সাশ্রয় করা ইত্যাদি। What's the biggest environmental issue facing your community or country today? Actually, for me, I think the unscientific and unplanned deforestation and air pollution, water management, the poor waste management, reckless uses of plastic. All these are, I think, the biggest environmental issue. Save our planet or destroy it fast. Now, দেখো যে কোনো সময় টেকনোলজি আমাদেরকে কী করে না বিভিন্নভাবে আমাদের প্রযুক্তি বা অন্যান্য বিজ্ঞানকে তারা উন্নত করার চেষ্টা করে। কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের এর ক্ষেত্রে বিভিন্ন খাদ্য অনুযায়ী তার অপোজিট রিয়াকশন করবে। অর্থাৎ যদি আমরা যে কোনো টেকনোলজি যখন আমরা ইউজ করছি তখন কিন্তু তার একটা ব্যাড বা সাইড এফেক্ট আছে। দেখো আমরা যত দিন যাচ্ছে কি হচ্ছে না স্মার্ট থেকে স্মার্টার হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু লেজি হয়ে পড়ছি। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ আমার যে পারিপার্শ্বিক সমাজ এবং তার যে যারা তার মধ্যে থাকছে তাদের থেকে আস্তে আস্তে করে যাচ্ছে। যত দিন যাবে আমাদের মনে হয় টেকনোলজি দরকার আমাদের সব কিছুর ক্ষেত্রে, সব উন্নতি করার ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি যে আমাদের অ্যাভারেজ যে এজ অর্থাৎ আমাদের যে আয়ু সেটা কিন্তু বেড়ে গেছে। ম্যাম, হ্যাপি ওয়ার্ল্ডস আর্থ ডে আমরা সেলিব্রেট করছি, তো ওটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আমরা যে এই পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী আমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা পৃথিবী থেকেই পাচ্ছি, তাই না? আমরা নির্বিকারে পৃথিবী আমাদের দিয়ে যাচ্ছে যা প্রয়োজনীয় জিনিস,
এবং আমরা হয়তো আমাদের আধুনিক প্রযুক্তিবিদ্যা কাজে লাগিয়ে নিজেদের মতো করে জিনিসটা তৈরি করে নিচ্ছি, কিন্তু আসল রসদটা কিন্তু পৃথিবী আমাদের যোগাচ্ছে। সেটা পৃথিবীর কিন্তু একদম যখন প্রাণ সঞ্চার হয়েছে তখন থেকেই বলবো পৃথিবীর এই যে দেওয়ার প্রসেসটা তখন থেকেই শুরু হয়েছে। এখন আমরা তো জনসংখ্যা দিন দিন বাড়ছে, আমাদের প্রযুক্তি বিজ্ঞানের উন্নতির ফলে আমরা বিভিন্ন রকম নগরায়ন এগুলোর জন্যে আমাদের চাহিদা বাড়ছে, চাহিদার সঙ্গে লোভও বাড়ছে। তার জন্য আমরা অনেক সময় দেখি যে আমরা যে পৃথিবী থেকে যে জিনিসগুলো পাচ্ছি নির্বিচারে আমরা ব্যবহার করছি, আমরা ভুলে যাচ্ছি যে পৃথিবীরও তো একটা দেওয়ার শক্তি আছে, সেটা তো নিঃশেষ হয়ে যেতে পারে, সেই চিন্তা কিন্তু আমরা করছি না, তাই না? তো সেইটা আমাদের এখন চিন্তা করতে হবে যে আমাদের যে সমস্যাগত পরিবেশগত যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকে তৈরি হচ্ছে এই আমাদের নির্বিচারে ব্যবহার, আমরা যে হিসেব নিকেশ না করেই তো আমরা এইসব করছি। তার জন্যই আমরা পৃথিবীর একটা পরিবেশগত সমস্যা সামনে ভীষণ খারাপ পরিস্থিতি, যার জন্য পৃথিবীর স্বাস্থ্য সম্পর্কে আমাদের এখন চিন্তা করতে হবে। Where the students from geography students want to know your opinion about the World Earth Day. I think you want a message on the occasion of the World Earth Day. World Earth Day usually celebrated on 22nd April. Now this is internationally celebrated, and the very purpose for celebration of this day is like to have an environmental conscience with regard to this earth. This earth is the only home that we have. Home in the sense like whether you are a Hindu or a Muslim, irrespective of the religion, whether you're a male or whether you are a female, this is the only home we have. This is the only we are indigenous to this earth. So I think we need to, on this day, we need to reflect on how should we treat our home. We need to take care of it. We need to be responsible with regard to our home. So in this regard, how can we be responsible? How can we take care about this? I think we can start from very small thing. We need to have first the individual conscience at the individual level. But just having individual conscience is not enough. We need to have a collective action also. We need to be able to take action at the very collective level. Then only we will be able to take care of this home that we call Earth. In this regard, what we can do is like starting from your institution and all. MBB College, such a heritage college, I think we need to take care of it. We need to take care of its immediate environment, and as a student, as a faculty, what we can do is like we can stop the littering culture. At least we can start from there. From there we can upgrade our responsibilities, like more responsible use of plastics, reuse, recycle. We think we can go to that. We can upgrade to that. But the first thing that we can do is like this littering culture that we see around our campuses. I think we can start with that. My only message to this is, let's be a little more conscious with regard to our environment. Let's take care of it. You and me, we can take care of it together. Thank you, sir. Thank you for your valuable opinion. Good afternoon, sir. We are from Geography Department and we want to know your point of view on Earth Day. Sir, do you believe individual actions can make a difference, or is systematic change the only way forward? First of all, Earth Day celebration is very important, and I know the Department of Geography and MBB College, they will celebrate the Earth Day. That is very important to make aware of the students about the different problems of environment. Actually, the Earth Day was first celebrated in 1970, and since then every Earth Day is celebrated in our country as well as in other countries. Regarding your question, you have asked the individual. What is the question? Individual? Sir, individual action can make difference, or systematic change the only? I do believe that individual actions can make difference, because a society is formed with the individuals. So regarding these problems of environment, all the individuals should be made aware of the problems of environment, deforestation, and other problems are there for which we are suffering. So first of all the individuals should be made aware, and secondly, they should work for that in a joint manner, because individual action also needs others' cooperation. That's why they should start a movement like this to make the environment free from all other problems, so that we can live happily in an eco-friendly atmosphere, to make the environment
environmental development in a sustainable way, because if we take development in one part and if it causes problems in other part, that is also not expected. That's why a sustainable and balanced development of environment is required, and only an individual can do it. So this is very important. And secondly, regarding your second part, what is the second part of your answer? It can systematic change the systematic change. Yes, systematic change is also crucial. Systematic change of environment is also crucial for that, but this is not the only way. There are some other factors that should be considered. There are social problems, there are economic problems, environmental problems are there. If we take into consideration all those problems and then work to solve those problems, then only it is possible. Regarding the social problems, like in our country we find inequality is there, poverty is there in the society. These are the basic problems which should be addressed. And then compulsory access to education and healthcare. These are also very, very important. So if we consider all those factors and try to make the people conscious as well as to build up a sustainable earth to live in, then we have to consider all those factors in a joint way, and then only it is possible to make the earth peaceful, where we can live in a peaceful way. Good afternoon, sir. জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনার মতামত জানার জন্য আর্টস পেতে। আচ্ছা, পৃথিবী আমাদের মা, কিন্তু আমরা কি সন্তান হিসেবে তার যত্ন নিচ্ছি না ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি? বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তোমার এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। পৃথিবী আমাদের যে গ্রহগুলি আছে তার মধ্যে সবচেয়ে উন্নততর গ্রহ, এবং এখানে আমরা মানুষরা বাস করি। মানুষ হিসাবে পৃথিবীর প্রতি আমাদের যে কর্তব্য, পৃথিবী আমাদের মায়ের মতন, সেই কর্তব্য সবসময় আমরা সঠিকভাবে পালন করতে আমার মনে হয় আমরা পারছি না। তবে নিঃসন্দেহে আমাদের কিছু কিছু কাজ পৃথিবীকে যদি মা বলি, সন্তান হিসাবে আমরা সঠিকভাবেই করে চলছি। যদি আমরা বলি যে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি, যদি আমরা বলি আমরা বনায়ন করছি, ফরেস্টেশন, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা যদি প্লাস্টিক বর্জন করি তাহলে আমাদের কাজগুলি সন্তান হিসাবে সঠিক। কিন্তু যখনই আমরা নগরায়নের স্বার্থে, আমাদের ভোগবিলাসের স্বার্থে কিছু কিছু কাজ করি, যেরকম বন ধ্বংস করা, নির্বিচারে বন ধ্বংস করা, কিংবা হয়তো প্রাকৃতিকভাবে তৈরি পাথরকে বোমা দিয়ে ভেঙে টুকরো টুকরো করে আমাদের নগরায়নের কাজে সেটাকে ব্যবহার করা, কিংবা আমরা যদি প্রকৃতি থেকে যখন ফসিল ফুয়েল মানে তেল কাঁচা তেল উত্তোলন করে নিয়ে আসছি, তাতে প্রকৃতির উপর চরম আঘাত হয়। আমরা যেভাবে নির্বিচারে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছি, তাতে পরিবেশের উপর চরম আঘাত আসছে। তো এই যে পলিউশনগুলি হচ্ছে বিভিন্ন জায়গায়, যে দূষণগুলি হচ্ছে, বিভিন্ন রকমের দূষণ, সেটা প্রকৃতির উপর ভীষণভাবে আঘাত হচ্ছে এবং পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিরূপ প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময়ে প্রকৃতির মাঝে দেখি। এই যে অত্যধিক গরম, কখনো ভূমিকম্প, কখনো সুনামির মতন ঘটনাগুলি ঘটছে, সেটা নিশ্চয়ই আমাদের এই সমস্ত কাজের একটা ফল বলে আমি মনে করি। এবং যদি তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিচার করি, তাহলে নিশ্চয়ই বলতে হবে যে এই কাজগুলি সন্তান হিসাবে আমাদের সম্পূর্ণ সঠিক নয়। তো আমাদের আরও সচেতন হতে হবে। আমি আশা করি আমাদের যে গঠনমূলক কর্মসূচিগুলি আছে, অধিক বনায়ন বা প্লাস্টিক বর্জন, স্বচ্ছতা ইত্যাদির মতন কার্যাবলীগুলি যদি আমরা বেশি করতে পারি, আর ওই সমস্ত আমাদের নগরায়নের স্বার্থে আমাদের ভোগবিলাসের জন্য আমরা যে কাজগুলি করছি সেগুলিকে যদি রিডিউস করতে পারি, কিছুটা অন্তত কমানো যায়, আর গঠনমূলক কাজগুলি বেশি করা যায়, তাহলে পৃথিবীতে সন্তান হিসেবে আমাদের কর্তব্য সঠিক হবে বলে আমি মনে করছি। Thank you. Good afternoon, ma'am. We are from the Department of Geography, and we want to know your opinion on Earth. Can economic growth and environmental sustainability truly coexist, or is one always at the cost of other? Economic growth and sustainability can coexist, and it is really required for our society, for our environment, for economic development to sustain. And as we all know, our countries are developing economy, and
we are actually more concerned about economic development, not only economic growth. Now, what is economic growth and economic development? I think we know the distinction between these two. And so, anyhow, I'd like to stress on the fact that economic development is economic growth plus the change which is required for general welfare of the society, right? So that encompasses not only increase in income or output, it also takes into account the impact it has on education. It should also have factors like health for all. It also encompasses elimination of poverty, inequality. So these are other factors which we should take into account while we are talking about economic development. And for developing economies like India, we are not interested only in increasing national income, only in increasing GDP. We are now talking about our green GDP. Though our country does not publish official data of green GDP till now, but green GDP is now considered as a measure of economic growth and economic development. Now, what is green GDP? It is basically nothing but a traditional or conventional GDP minus the environmental cost which is attached with this kind of economic activities. And so, these two aspects like economic growth or economic development and sustainability can go hand in hand if we the citizens and the industries follow or abide by the rules and regulations like Protection of Environment Act, Water Act, which are already in place, and the Air Act, which is already in place. Then many things government has already taken up, like Namami Gange. Then there are other aspects like we should follow. We should use in our daily life energy efficient resources. So these are some of the things which we should incorporate in our lifestyle so as to have an environment which have an economic growth which will be sustainable for the future generation also. Because sustainability talks about not only the current generation, it also talks about the future generations, right? So and so we can say that earlier we used to be only concerned about economic growth. Then came the concept of economic development, which we have where we will talk about economic growth with equity within this generation. Then comes the concept of sustainable development, where we talk about equity not only within this generation but also across generations. And so the steps which has already been taken up by our government, we the citizens and also the industries which have impact on the environment should try to abide by the rules, and of course they should incorporate the practices, the green practices in their industrial policies so that in the degradational impact which the industries have on the environment is kept to the minimum. Okay, and we also as citizens we should practice such policies in our day-to-day life, and we should avoid using plastics. We should try to maintain the pollution. We should try to keep it to the minimum. So far as like using bicycles instead of cars, or taking a walk instead of using a car, and we should more use the public vehicles instead of using private vehicles. These are some steps I think we can take on our own. Everyone, not only the students, every rung of people, if they incorporate in their life this kind of day-to-day habits, I think that will of course have some impact, and in that way we can of course think that economic growth and sustainability can go together. Thank you, ma'am. Ma'am, if you had to give up one convenience to save the planet, what would it be? Good afternoon. When I am talking about our planet, the first thing that comes to my mind is our environment.
which include both living and non-living things. We as a human beings are a part of the natural environment. As we see this beautiful earth, we find that over the past few centuries, human beings have made a tremendous progress in various fields like science and technology. There is also a steep rise in the population globally. Number of new cities and towns have come up. To meet the needs of the people, man have built various buildings and structures like multi-storied buildings, dams and canals, which have greatly altered the natural landscape. In this way, man have created a type of environment that is totally different from the natural environment. Disturbance to the natural environment causes harm to human beings as well as other organisms. Apart from this, there is an increase of pollution of our environment that is threatening to our planet. If I were to give one convenience way to save the planet, I would suggest reduce, reuse and recycle the waste products. Reducing, reusing and recycling are considered to be very important with regards to waste management. They together are referred to as 3 R's. If I come to reducing, reducing is regarded according to me as the best way to manage solid waste. Reducing means reducing waste generation, which is possible if we avoid buying packet items, opting for reusing things. Reusing means using an item over and over again until it is completely worn out. Things which are not used can be donated to poor people or to any charitable organizations. In case of disposable items like plastic bags, plastic items, they can be used. They can be washed and used and can be used for a long lasting time. Recycling means converting waste materials into new products such as turning plastic items or plastic bags, metal into another new products. However, there are certain waste products which cannot be recycled like syringe, chemical bottles because they carry germs and they will affect the human beings. I think if we go for 3 R's, we can imagine, we can minimize the waste product, conserve resources which will contribute to a healthier planet and will be more sustainable for our future generation. Thank you. Have we normalized environmental destruction in the name of development? I must say that it has become our habit to compromise in the name of development with our mother nature. We have compromised so many things. We have actually technically coined out some terms called sustainable development. So sustainable development means it has some rules and principles to follow. We are using these terminologies only but not following any rules till date. I can give you an example like for emission of carbon and all, we have got so many treaties, so many laws, but how many countries are following these things? We have a few rules for waste recycling and all. We know that 3R principle and all these things, reduce, reuse and recycle. But how many of we are actually following these things? Actually, the problem is with us. Say, we celebrate Earth Day with a few goals and incentives, but we are not following the principles of our mother nature, which we must follow. Rather, we follow a simple thing. All of us we follow. Our needs are not that much, but our greeds are so much. So, in each and every aspect, we are compromising with our mother nature. For everything. We are not taking care for her. Whatever we are giving to our mother nature right now,
always remember we shall get back all these things. It's the actual basic principle. Whatever we are now doing, we need to get back from Mother Nature the same thing. So because of that, you see nowadays so much of global warming, pollution, somewhere drought, somewhere excess of rain, and our geobiochemical cycles are already disturbed for this. As a student of geography, you know that Earth has got its own Gaia. It's called Gaia hypothesis, means it has got its own immunity. So once we don't follow rules and regulation principles of our Mother Earth, these are all natural principles, then definitely someday we'll be punished for all these deeds that we are doing right now. Now, all of you must say that, okay, what is a remedy or what can we do at an individual level? We all can do little bit at a level of our own individual level. Ma'am, what small realistic actions can you take daily that would collectively have a large impact if done by millions? তোমরা আমার সামনে যেটা রেখেছো প্রশ্নটা, সেটার উত্তর দেওয়ার আগে আমি তোমাদের ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকাগণ এবং তোমাদের ছাত্রছাত্রী, আমি তোমাদের যে একটা মিলিত প্রয়াস, ওয়ার্ল্ড আর্থ ডে উপলক্ষে কীভাবে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা বাড়ানো যায়, এই যে একটা প্রয়াস আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। যাই হোক, তো এই যে প্রশ্নটা রেখেছো সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের মধ্যেই পড়ছে। কিছু যে কয়েকটা বিষয়, তার মধ্যে দুটো বিষয়ই বেশি লক্ষ্য করার বিষয়, যেমন খাদ্য অপচয়। হ্যাঁ, তো খাদ্য অপচয় কমানোটা কিভাবে যায়, এটাকে যদি আমরা খুব সুন্দর করে একটু সচেতন হয়ে কাজ করি। আর আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে জল অপচয়। তো এই দুটোকে যদি আমরা সামনে রেখে সুন্দর করে প্রত্যেক দিন চলতে পারি, কীরকম, যেমন জল অপচয় কিভাবে কমানো যায়। আমি যদি সবার আগে জলের কথাটা বলি, জল অপচয় দেখবে আমরা কি বলবো যে কমিয়ে সেটাকে জল সংরক্ষণ করা। কারণ আমরা যদি এখন থেকে আমরা এইভাবে এটার উপরে সচেতন না হই, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা এই পৃথিবীটাকে রক্ষা করাও একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। কেন কি, এবং খুব সহজেই আমরা পারি, নিজেকেও আমরা জল অপচয় করা রোধ করতে পারি এবং অন্যকেও সেটার জন্য সচেতন করে তুলতে পারি। যেমন প্রতিদিনের আমাদের কাজের থেকে আমরা নিজেরা যখন সকালে উঠে এই জলের যে ব্রাশ করি আমরা, তো ব্রাশ করতে গেলে আমরা জলের টেপটা অনেকেই আছি জলটা খুলে দিয়ে আমরা ব্রাশ করছি। হ্যাঁ, কিন্তু কেন এটা না, এটার থেকে একটু দূরে বিরত থাকলেই হয়ে যায়। সেখানেও জলটা অপচয় থেকে আমরা নিজেরা রোধ করতে, জল অপচয়ের বিষয়টাকে রোধ করতে পারি। তারপর যেমন আছে কি বলবো যে ধরো চাল ধুলাম, আমরা তো চাল ধুয়ে রান্না করি, তো চালের ধোয়া যে জলটা, সেটাকে যদি আমরা অন্য কাজে, যেমন গাছের গোড়ায় আমরা দিয়ে দিই, সেটা সার হিসাবেও লাগে, জলটাকে ফেলে দিলাম না, তাহলে সেই জলটাকে আমরা কাজে লাগাচ্ছি। তারপরে যেমন সবজি, আমরা অনেক সময় সবজি তো ধুই আমরা না, তো সবজিগুলো ধুয়ে জলগুলো ফেলে না দিয়ে সেটাকেও আমরা অন্য কাজে লাগাতে পারি। বা সবজি বয়েল করে খাই, আমাদের প্রত্যেকের আজকাল প্রত্যেকেই মোটামুটি সবজিটা আগে অল্প সময় হলেও বয়েল করে নিই, সেই জলটাকে এমনিতেই ফেলে না দিয়ে হ্যাঁ সেটাকেও কাজে লাগাতে পারি। স্নান করার সময় বলা হয় যে বালতিটা যদি ব্যবহার করা থেকে আমরা একটু বিরত থাকি, তাহলে মনে হয় ভালো হয়। সেখানে আমরা শাওয়ারটা যদি ইউজ করি, সেই ক্ষেত্রেও জল সংরক্ষণ করা যায়। বৃষ্টির জলটাকে যদি আমরা সংগ্রহ করতে পারি, সেটাকে অনেক কাজে লাগিয়েও জলটাকে সংরক্ষণ করা যায়। বৃষ্টির জলটাকে বিভিন্ন কাজে লাগানো সম্ভব। Afternoon. Good afternoon. Sir, we are from Department of Geography and ask you question and we want your opinion on the awareness of arts. Okay, please. So, sir, what is the most beautiful place in nature you have ever been, and would you fight to protect it? Okay, the most beautiful place in nature. Okay, I haven't been to many more beautiful places in nature, but yeah, to some extent I have been to some most beautiful places in only in
our country, India, that is like in firstly is I have been to Meghalaya in many good places, almost tourist spot as well, and I believe that that is one of the beautiful places of Northeast, the Meghalaya. And I have been to Himachal, then I have been to Sikkim as well. As of now, the most beautiful places in nature. So in regards to these beautiful places, and as your question arises, or you came up with a question that would you like to protect the beautiful nature, and obviously I would say yes, because this beauty of, or the beauty of the nature will remain only for some duration or some time if the human beings, if we, the tourist or the local or any of the surrounding does not support for the beauty of it. Because if the nature's beauty is not supported, and if the nature is not supported and encouraged for the healthy environment, the nature will slowly deteriorate and the beauty will vanish. From Geography Department, and we want to know your point of view on Earth's Day. Sir, how does the environment reflect the value and priorities of your generation? Okay, this is a very vital question. The first thing is that how many of us is aware about the environment? I am talking about the common people. যে আমাদের মধ্যে কয়জন আছে যারা পরিবেশ সম্বন্ধে ধারণা আছে। ফর এক্সাম্পল, যখনই আমরা প্লাস্টিক ইউজ করছি, কোথায় ফেলছি, এবং ওয়েন উই আর বার্নিং দ্য প্লাস্টিক, আমাদের বাড়িঘরে কী করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাস্টবিনে তো ফেলা হয়, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস উই বার্ন ইট। যখনই আমরা বার্ন করি, ডাইঅক্সিন ইজ এ ভেরি harmful poisonous gas. It is carcinogenic, that is cancer creating substance. And I always told my student that burning plastic generates dioxin, which is very dangerous. সুতরাং আমরা কিন্তু না জেনেই আমরা এই জিনিসগুলি করছি এবং আমরা পরিবেশটা দূষিত করছি। সুতরাং প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এনভায়রনমেন্ট। শুধুমাত্র ক্লাস 7-6 থেকে সিলেবাসে ঢুকিয়ে দিলেই হবে না, ব্যাপারটা একদম ভেতরে ঢুকতে হবে আমাদের, যে আমরা ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছি এবং ভবিষ্যতের জন্য কেন বলব। আমি যখন কলেজে পড়তাম, এই এমবিবি কলেজে আমি যখন পড়তাম, ওয়ে ব্যাক ইন 1996 to 1999, গরম পড়লেই আগরতলাতে বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু ঘটনাটা এরকম হয় না। হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন বিহাইন্ড ইজ গ্লোবাল ওয়ার্মিং। হোয়াই ইজ দেয়ার গ্লোবাল ওয়ার্মিং? বিকজ অফ আস। আমরা পরিবেশকে এভাবে আঘাত করছি যে এখন আমাদের পক্ষে টেকাটাই দায় হয়ে যাবে। আজকে থেকে 50 বছর পরে টেম্পারেচার কতটুকু রাইজ করবে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের রেফ্রিজারেটরে ফ্রিওন নামে একটা গ্যাস ইউজ করা হতো, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। সেই ক্লোরোফ্লোরোকার্বন মন্ট্রিয়াল প্রোটোকল ছিল, মন্ট্রিয়াল প্রোটোকলের পর 1985-এ মন্ট্রিয়াল প্রোটোকলের পর ক্লোরোফ্লোরোকার্বন আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হয় রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার যে মেশিন এগুলি আছে। কিন্তু তার পরিবর্তে আমরা কি আনলাম? উই ব্রট হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, HCFC, which is actually chlorofluorocarbon was destroying the ozone layer, therefore it was eradicated. But we have introduced now hydrochlorofluorocarbon, which is 2000 times more potent as a global warmer. 2000 গুণ বেশি পৃথিবীকে সে উষ্ণ করছে, সেই কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। আজকাল চারিদিকে এসি। আগরতলা শহরে আমরা এসির কথা কোনোদিন চিন্তাই করতে পারতাম না, এখনও চিন্তা করতে পারি না, কিন্তু মানে গরমে তো বেড়ে যাচ্ছে যে আগরতলা শহরও এখন প্রায় বাড়িতে বাড়িতে এসি আসছে। কিন্তু কতদিন এসি দিয়ে কি ঠেকিয়ে রাখা যাবে গরম? কোনোদিনই রাখা যাবে না। সো আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ইথিক্স। আমি আমার পাড়াতে যদি কাউকে দেখি যে একটা প্লাস্টিক ব্যাগ তোমার ড্রেনে ফেলছে, আমি তাকে বারণ করি, কিন্তু যখন আমি চিপসের প্যাকেটটা খাই তখন কেউ না দেখলে আমি তো চুপ করে
টুক করে আমি ফেলে দিই। তো আমাদের ইথিক্স থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, আর থাকতেই হবে। না হলে এটা সময়ের দাবি, না হলে উই ক্যানট টলারেট, উই ক্যানট সাস্টেইন। আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন আসছে। সো দিজ আর দ্য মেইন ফ্যাক্টরস। এবং আমার মনে হয় সেন্সিটাইজ করা, মানুষকে সেন্সিটাইজ করা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমাদের মতো যারা কলেজে পড়ছো, ইউ গো অ্যান্ড টেল দেম ওয়াই এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট। হয়তো বা যে কোনো দিন স্কুলে যায়নি, ধরো দুর্ভাগ্যক্রমে কোনো দিন স্কুলে যেতে পারেনি, পড়াশোনা সেইভাবে করতে পারেনি, উনি হয়তো বা জানেন না এনভায়রনমেন্ট কী, কিন্তু ওনাকেও তো বোঝাতে হবে যে এনভায়রনমেন্টের ক্ষতি হলে আমাদের কী হচ্ছে। কারণ জেনারেশন ধ্বংস হয়ে যাবে, মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এবং আমি খুব খুশি যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এই উদ্যোগটা নিল, এবং তোমাদের মতো ব্রাইট ইয়ং মাইন্ডস আর কামিং টুগেদার টু ফাইট against the evils of the environment. So that is a great. তো আমি কনগ্রেচুলেট করি জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং তার সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স এবং তার স্টুডেন্টসদের, দ্য ভাইব্রেন্ট ফ্যাকাল্টি মেম্বার্স, যে এইরকম উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টও আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরাও চেষ্টা করব তোমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে। আমরা সবাই করতে হবে, অ্যাটলিস্ট চ্যারিটি বিগিনস এট হোম। প্রথম আমরা এমবিবি কলেজকে আমরা পলিউশন ফ্রি করি। এমবিবি কলেজ এমনিতেই পলিউশন ফ্রি, তারপরও যত্রতত্র প্লাস্টিক পড়ে থাকে। আমাদের যারা এডুকেটেড স্টুডেন্টরা আছে এবং আমরা টিচাররাও, আমি এটা থ্রো করি না, এটা মনে হয় কারেক্ট হবে না, আমিও হয়তো বা এই প্লাস্টিক থ্রো করি, কিন্তু আমাদের সচেতন হতে হবে। সো দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ বাই জিওগ্রাফি ডিপার্টমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার, এবং তোমাদের সঙ্গে কিছু এনভায়রনমেন্ট নিয়ে তোমাদের সামনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন ম্যাম, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমাদের যে গত 8 ডে উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছে সেটা সম্পর্কে আপনার থেকে মতামতটা আমি নিতে এসেছি। তো আপনার জন্য কোশ্চেনটা হলো, ইফ ইউ হ্যাড দ্য পাওয়ার টু মেক ওয়ান গ্লোবাল এনভায়রনমেন্টাল পলিসি চেঞ্জ টুডে, হোয়াট would it be and why? প্রথমত আমি সংস্কৃতের অধ্যাপিকা, সেদিক থেকে আমার উত্তরটা হয়তো একটু তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে। আমি একটু অন্যরকম করেই বলছি। আমরা আমাদের চারপাশে যা দেখা যায় সেটাকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বলি, তাই তো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু জগৎও বলি, আমরা বলে ফেলি, আমরা জগৎ সংসার কথাটা তো বলি। এই যে জগৎ কথাটা বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু চলমান, অনিত্য, সেই কারণে সেটাকে আমরা জগৎও বলি। চলমান বলে গচ্ছতি ইতি জগৎ, চলছে বলে তাকে আমরা জগৎ বলছি। আমি ব্যুৎপত্তিগত অর্থে যাচ্ছি না। তাহলে আমাদের যা চোখে দেখা যায় তার মধ্যে তার চলছে আমরা দেখছি, পরিবর্তন হচ্ছে পট সেটা আমরা দেখছি, কিন্তু চালাচ্ছে কে? একটা বিগ কোশ্চেন এবং ভাইটাল কোশ্চেন, যেটা নিয়ে আমরা হয়তো কখনো কিছু ভাবি না। যে এই যে জগতে আমরা চলছি, বা তোমরা আজকে ইন্টারভিউ নিতে এসছো, আমি ইন্টারভিউ দিচ্ছি, কোনো একটা শক্তি তো আছে, কোনো একটা সুপ্রিম পাওয়ারের আন্ডারে তো আমরা কাজ করছি, এবং তার অঙ্গুলি হেলনে কিন্তু সব চলছে। তিনি চাইলে চালাচ্ছেন, তার যখন ইচ্ছে হবে তিনি যদি রিমোটটা অফ করে দেন, আমাদের জীবন কিন্তু সেখানেই থেমে যাবে। তার মধ্যে আমাদের কোনো সায়েন্স কোনো কাজ করবে না। সায়েন্স কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য আমাদেরকে জীবিত রাখার একটা চেষ্টা করতে পারবেন, আর কিছুক্ষণ সময়টা বাড়াবার চেষ্টা করতে পারবেন, কিন্তু তার বেশি সায়েন্সের করার কিছু ক্ষমতা নেই। যা আছে সেই অদৃশ্য সুপ্রিম পাওয়ারের আছে। তাহলে তাকে যদি আমরা ঈশ্বর আখ্যা দিই, পরমেশ্বরের অংশ থেকেই কিন্তু আমরা এই জীব জগৎ, ব্রহ্মাণ্ড, প্রকৃতি সব চলছে। কারণ প্রকৃতির মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু আমরা শুধু মানুষ, গরু, ছাগল, জীবদেহ আশ্রিত ছাড়াও কিন্তু প্রকৃতি রয়েছে। গাছপালা, আকাশ, বাতাস, যেগুলো হয়তো গাছ চোখে দেখা যাচ্ছে, বাতাস কি চোখে দেখি? আকাশ, আমরা একটা আকাশে খালি জায়গাকে, শূন্যকে আমরা বলি আকাশ, তার রং নীল। সায়েন্সে যাচ্ছি না, কিন্তু সেখানে কিন্তু সবটাই খালি, তাই তো? ভূমি আমরা দেখি,
ঠিক আছে, ব্যাপারটা কীরকম জানো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যেমন আমাদের বাড়িতে বা এই রুমে ফ্যান চলছে, লাইট জ্বলছে, বা যেটাই হচ্ছে বাড়িতে, আমাদের গিজার চলে, টিভি চলে, আমরা একটা সুইচ দিলে কি বাড়ির সব কটা চলে বা সারা পৃথিবীর সব কটা চলে? চলে না, নির্দিষ্ট সুইচ আছে। তাহলে সেইখানে যে শক্তিটা আছে, পাওয়ার হাউস নিশ্চয়ই কোথাও আছে যেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে পাওয়ারটা আমাদের কাছে যার যার ঘরে। তাহলে পাওয়ার হাউস, অরিজিন অফ দ্য পাওয়ার, যেখানে উৎস রয়েছে সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে আমরা সেই কাজগুলো হচ্ছে। ঠিক একই রকম পরমেশ্বর তার শক্তিতে জীবজগৎ চালাচ্ছেন। জীব আমরা চলছি, দেখতে পাচ্ছি। জগৎ মানে প্রকৃতি, তার অঙ্গাঙ্গি জড়িত। প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতিকে কিন্তু বেদ পুরাণে, আমি একটু পেছন দিকে যাচ্ছি, মাতৃজ্ঞানে বলেছে প্রকৃতিকে মাতৃরূপে দেখা হয়েছে। যেমন বেদের বিভিন্ন সূক্তে আছে, দেবী সূক্ত, বাক সূক্ত, কথা যে বলছি, আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু দেবী বাক। তারপরে ধরো মরুত, ঝড়, জল, বৃষ্টি, প্রত্যেকটি ক্ষেত্রে ইন্দ্রকে বলি বজ্রের দেবতা। বাতাস, বায়ু যেখানে চলছে মরুতকে বলি, পবন দেবতা বলি। মানে প্রত্যেককেই, প্রকৃতির প্রতিটি জিনিসকে, প্রতিটি যা চোখে দেখা যায় বা দেখা যায় না অনুভব করি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু প্রকৃতিকে আমরা মাতৃজ্ঞানের সেবা করেছি। মায়ের গায়ে যদি আঘাত আসে সেটা কি মেনে নেওয়া যায়? আমি তুমি মানি বা না মানি, তার দৈবিক সত্তাটা কিন্তু মানছে না। আমরা তো দেবী দুর্গার ব্যাপারটা জানি, সৃষ্টি ধ্বংস করে দেওয়ার অবস্থা হয়েছিল। তিনি কিন্তু সৃষ্টি, স্থিতি এবং তার লয় তিনটেরই অধীশ্বরী। তাহলে মায়ের গায়ে আঘাত যদি ব্যাপারটা আমাদের কাছে এরকম হয় যে তার দৈবিক সত্তা তার প্রতিহত করবে, প্রতিবাদ হানবে, আঘাত হানবে, ঠিক তেমনি দেখো আমাদের এখানে যে ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় কিন্তু সায়েন্স যে কোনো কারণই হচ্ছে, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু ঘরে ঘরে কিন্তু উলু দেয়, শাঁখ বাজায়, তাই তো, কাঁসর বাজায়, ঘণ্টা বাজায়, যার যেটা আছে সেটা নিয়ে ফিল্ডে নামে। কোথায় কোনো রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিজ্ঞানীরাই করবে, বাদবাকিরা তো নামে না। তাহলে তাকে দৈবী সত্তা হিসেবে স্বীকার করা হয়েছে। সেই দেবতাকে তুষ্ট করার জন্য তার পূজা অর্চনা সেই মুহূর্তে করা হচ্ছে, তাই তো। আরেকটা জিনিস দেখো, এই যে আমরা মাধ্যাকর্ষণ শক্তি ব্যাহত হয়, আমরা কি করি, যে কোনো পুজোর ক্ষেত্রে বা যে কোনো ইয়েতেই আমরা ওম শান্তি 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 বলি তো। ওম জিনিসটা কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি, স্থিতি, লয়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিশক্তি, ত্রিদেবতা। এইবার তিনটে শান্তি। আধি ভৌতিক শান্তি মানে হচ্ছে সাংসারিক জগতে আমাদের ঘরে ঘরে যে শান্তি, অশান্তি, সেখান থেকে যেন শান্ত হই, আমরা শান্তি পাই, শান্ত হয়, সাংসারিক অশান্তি গেল। এবার আধি দৈবিক, ঠিক আছে, আধি দৈবিক মানে ঝড় জল বৃষ্টি, সেখান থেকে আমরা শান্ত হোক, শান্তি হবে। আধ্যাত্মিক, যদি তপস্বী তার তপস্যা তার বিঘ্ন হয়ে যায়, চারপাশের গণ্ডগোলে যখন বিঘ্ন হয় তখন তার রেজাল্ট তো খারাপ হতে বাধ্য। পারিবারিক কোনো কারণে, পারিপার্শ্বিক সামাজিক পাড়ার কোনো কারণে যদি, বা শারীরিক কোনো কারণে যদি তোমার পরীক্ষাটা খারাপ হয়, তোমার প্রিপারেশন ভালো থাকলে কি হবে, ডিস্টার্ব হয়েছে পড়ার সময়, পরের দিন পরীক্ষার রেজাল্ট তো সেরকম আপ টু দি মার্ক তুমি লিখতে পারবে না। তপস্বীদের ক্ষেত্রেও তাই, তাদের স্থৈর্য, ধৈর্য, চ্যুতি জেনারেলি হয় না, কিন্তু একটু তো নড়ে বসতে পারে। সেই কারণে তিনটে শান্তি করা হয়েছে। তাহলে প্রকৃতিকে যদি আমরা, বিশ্ব প্রকৃতিকে যদি আমরা যদি শান্ত হই, বিশ্ব চরাচর শান্ত হবে, শান্তি পাবে, উন্নয়ন তো নিশ্চয়ই হবে। প্রকৃতির উপর আঘাত না করে তাকে সম্মান শ্রদ্ধা দিয়ে রেখে যদি আমরা উন্নয়নটা করি, তাতে আমার তো মনে হয় না তেমন একটা বিশেষ কোনো অসুবিধা হবে। মন, বুদ্ধি, বিচার, বিবেক দিয়ে যদি আমরা আচার আচরণটা করি, বিশ্ব চরাচর এমনিতেই শান্ত হয়ে যাবে, পৃথিবী শান্ত হবে। ঠিক আছে ম্যাম, আমরা আপনাদের গত দিনের যে আর্থ ডে উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছে ওইটার মতামত আপনার থেকে নিতে চাই। আমাদের কোশ্চেনটা হলো, হোয়াট উড ইউ সাস্টেনেবল ভার্সন অফ আওয়ার ক্যাম্পাস লুক লাইক টু ইউ?
সাস্টেনেবল ভার্সন অফ আওয়ার ক্যাম্পাস মানে এটাই তো। হ্যাঁ, এটা আসলে ব্যাপারটা কি, সাস্টেনেবল ক্যাম্পাস মানে ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস, হ্যাঁ, বা গ্রিন ক্যাম্পাস যেটাকে আমরা বলবো। তো ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস যদি আমরা মানে আমাদের ক্যাম্পাসটা তো আমরা মানে একদম কনফার্ম করে বলতে পারবো না এটা ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস না, কারণ এটা ইকো ফ্রেন্ডলি হওয়ার জন্য বা সাস্টেনেবল ক্যাম্পাস হওয়ার জন্য আরও অনেক কিছু দরকার আছে। যেমন ধরো তোমার সাস্টেনেবল ক্যাম্পাস যদি আমরা বলতে চাই, প্রথমে বলতে হবে গ্রিন বিল্ডিং উইথ এফিসিয়েন্ট এনার্জি, হ্যাঁ, তারপরে তোমার সোলার প্যানেল থাকতে হবে, তারপরে তোমার রেন ওয়াটার হারভেস্ট সিস্টেম তোমার থাকতে হবে, যেটা মানে সবসময় আমরা বৃষ্টির জল সংরক্ষণ করে যেটা মানে পরে যাতে কাজে লাগাতে পারি। তারপরে ওয়েস্ট রিডাকশন প্রোগ্রাম রাখতে হবে, যেমন তোমার রিসাইক্লিং, তারপরে তোমার কম্পোস্টিং, তারপরে মিনিমাল ইউজ অফ তোমার প্লাস্টিক, ওয়ান টাইম প্লাস্টিকগুলো মিনিমাল ইউজ রাখতে হবে। তারপরে তোমার সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন, যেটা তুমি বলবে, যেমন ধরো তোমার আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা ইলেকট্রিক বাস চালাবো, তারপরে যেমন ধরো তোমার ইলেকট্রিক বাইক, তারপরে আছে তোমার বাইসাইকেল ইউজ করব, ম্যাক্সিমাম আমরা পেট্রোল ডিজেলের গাড়িগুলো অ্যাভয়েড করব, তারপরে যতটা সম্ভব পায়ে হেঁটে ক্যাম্পাসে আমরা ঘুরবো, এটা করতে পারি। তারপরে তোমার আরেকটা আছে যেমন ধরো গ্রিন স্পেসটা যেটা করবে কি, যেটা তোমার বায়োডাইভার্সিটি সাপোর্ট করবে। গ্রিন স্পেস মানে বেশিরভাগ পোর্শনে আমরা গাছ লাগাবো, গাছ লাগানো থাকবে। আর এটা হলে আরেকটা সুবিধা কী হয়, স্টুডেন্ট রিল্যাক্স করার একটা সুবিধা পাবে, যে অনেকটা জায়গা নিয়ে স্টুডেন্ট রিল্যাক্স করলো বা একটা নেচারের কানেক্ট রইল ওরা। তারপরে তোমার নেক্সট তোমার ধরো আমাদের মেইন যেটা দরকার আর থাকবে তোমার বায়োডাইভার্সিটিটা তোমার রক্ষা করতে হবে কলেজে। আর একটা হলো তোমার স্টুডেন্টদেরকে তোমার করতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এগুলো জানতে হবে। থ্যাংক ইউ ম্যাম। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। আমাদের যে আর্ট ডে উপলক্ষে প্রোগ্রামটা হয়েছিল সেটার জন্য আপনার কাছে আমার একটা মতামত চাই। আমার মতামত হলো আজকাল আমরা ভীষণ আর্টের ওপর অত্যাচার করছি, পৃথিবীর ওপর আমরা অত্যাচার করছি, আমরা নির্বিচারে গাছপালা কেটে ফেলছি, আমরা বন্য প্রাণীদের ধ্বংস করছি, আমরা কোনো দিকে চাইছি না, আমরা শুধুমাত্র আমাদের যে নিড আছে এইটা ফুলফিল করার চেষ্টা করছি। আমাদের বড় বড় বাড়ি লাগবে, আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি লাগবে, আমাদের আরও মাংস লাগবে, মাছ লাগবে, সেই জন্য আমরা ন্যাচারাল জিনিসগুলোকে সব ধ্বংস করে ফেলছি। মানে আর পৃথিবীর পপুলেশনের সংখ্যা তো পপুলেশন তো অনেক বেড়ে যাচ্ছে, তো পপুলেশনের জন্য আমরাই প্রায় পুরো আর্থটাকে গ্রাস করে নিচ্ছি। আমরা সবুজ গাছপালার জন্য কিছু রাখছি না, পশু পাখিদের জন্য কিছু রাখছি না। তো আমরা যদি এমনভাবে করি যে আমাদের ডেভেলপমেন্টটাও হলো এবং সঙ্গে আমাদের আর্থের যে গ্রিনারি বা পশু পাখির যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা রক্ষা করতে পারলাম, সেটা যদি করতে পারি সব থেকে ভালো হয়। কারণ হচ্ছে যে ধরা যাক আমি একটা বাড়ি করব, এবার এই বাড়িটা যদি আমি এমন করে করি যে মানে গাছ যেটা আছে সেটাকে না কেটে সেই গাছটা রেখে প্ল্যান করা আমি বাড়িটা কী করে করব। বা আমি রাস্তা করার জন্য আমি গাছ কাটলাম না, গাছগুলোকে বড় বড় গাছগুলোকে রেখে আমি প্ল্যান করলাম রাস্তাটা কি করে করব। মানে যা গ্রিনারি আমাদের আছে এইভাবে সেভ করা ছাড়া আর কোনো উপায় নেই। গুড আফটারনুন ম্যাম। আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনার থেকে আর্ট ডে সম্পর্কে কিছু জানতে চাই। থ্যাংক ইউ। আজকে ধরিত্রী দিবস, বসুন্ধরা দিবস। এই দিবসটি 1970 থেকেই চিন্তাধারা নিয়েছিল এবং 1970 থেকে 22শে এপ্রিল এটা ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস, ইংরেজিতে যাকে বলে আর্থ ডে হিসেবে পালন করা হয়ে আসছে। তো আমাদের কলেজ, বিশেষ করে জিওগ্রাফি ডিপার্টমেন্ট, এটা এই বছর পালন করছে। খুব খুশি হলাম। আসলে আমাদের ধরিত্রী, আমাদের মাতাকে যদি আমরা ঠিক না রাখি, আমাদের বাসস্থানটা যদি ঠিক না হয়, তাইলে তো আমাদের সাংঘাতিক অসুবিধা হবে। কারণ একটা কথাই আছে, নগর পুরিলে কি দেবালয়ে রায়। তাইলে আমার পৃথিবী যদি, আমার মা যদি শান্তিতে না থাকে, আমরা সন্তানরা কোনো মতেই ভালো থাকবো না। তো তার জন্য আমরা সন্তানরা যাতে ভালো থাকি সেই চেষ্টা আমাদের করতে হবে। তো কিভাবে করতে হবে? কারণ আগে আমরা দেখেছি আমাদের পরিবেশ অনেক ভালো ছিল। এখন নগরায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমরা দেখি জীবজন্তু, যেটা আমরা অনেক আগে শুনতাম, শকুন দেখেছি আমরা ছোটোবেলায়, অনেক শকুন দেখেছি। শকুন এখন নাই বললেই চলে।
জলে। আমরা চশমা বানর দেখতাম, সিপাহীজলা আমাদের যে অভয়ারণ্য, সেখানে চশমা বানর একদম মাতিয়ে রাখতো। চশমা বানর দেখার জন্য অনেক পর্যটকরা আসতো, কিন্তু এখন সেটা আর দেখা যাচ্ছে না। তার মানে আমাদের আস্তে আস্তে আমাদের সেই পরিবেশ দূষিত হচ্ছে। আরেকদিকে আমাদের ভারতবর্ষ হলো কৃষিপ্রধান দেশ, তো সেখানে কৃষিকাজ যদি ঠিকঠাক না হয়, আমরা টাকা পয়সা রোজগার করে আমরা কি করব? টাকা তো আর চিবিয়ে খেতে পারবো না, কারণ আমাদের ধান, আমাদের চাল উৎপাদন হতে হবে, অনেকে সেই শাক সবজি সব কিছু লাগবে। তো তার জন্য আমাদের সেই সবটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের পরিবেশকে অবশ্যই ভালো রাখতে হবে। আর পরিবেশ ভালো থাকলেই আমরা ভালো থাকব, আমাদের জীবন ভালো চলবে, আমরা সুস্থ থাকব। তাই আমাদের সবার কর্তব্য আজকের এই দিনে আমরা সবাই মিলে শপথ নেব যে আর প্লাস্টিক নয়, আমরা পরিবেশকে বাঁচাবো, জল এবং কারেন্ট যাতে কোনো অপচয় না হয়, সেটার দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা বাড়িতে যেমন লাইট ফ্যান খুব সাবধানে চলি, আমাদের কর্মক্ষেত্রে বা তোমাদের কলেজেও যদি এরকমভাবে চলো সবাই দায়িত্ব নিয়ে, তাইলে সবাই, কারণ সচেতনতাই হলো মূল কাজ। তাই আমরা যদি সচেতন থাকি, আমি নিজে যে সচেতন হব, অন্যকেও সচেতন করতে শেখাবো, তাইলেই হবে আজকের এই ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবসের সার্থকতা। Look at the earth from space, a tiny blue dot suspended in the vast darkness. That dot is home. It holds every life, every dream and every memory that has ever existed. And yet, this fragile blue dot is under threat from pollution, deforestation, rising temperature and shrinking biodiversity. On this Earth Day, let us remember we have no backup planet. This is it. The choice we make today, what we consume, how we travel and what we protect determine whether this blue dot remains vibrant and alive for future generations. Let Earth Day be more than a date on the calendar. Let it be a global awakening. Together with a small acts and bold decisions, we can heal our only home, because preserving this blue dot means preserving life itself. Thank you and happy Earth Day to all. Good afternoon. As we can see, this work is done by her. So let's ask her a simple question. Could you please explain in brief how does this theme mean to us and how we can correlate with this theme? तो इस साल हमारा थीम है आवर पावर आवर प्लैनेट। तो मैंने इसमें ये दिखाने का कोशिश किया है कि इसमें दो साइड है, जिसमें हम एक साइड में हम देख सकते हैं जिसमें इधर पे प्लांट है और ये हमको ऑक्सीजन दे रहे हैं, और दूसरे साइड में है हमारे प्लास्टिक्स जो कि हार्म कर रहे हैं हमारे नेचर को, हमारे अर्थ को। इस साइड एक ब्लू बर्ड है, जिससे हम ऐसा बोल सकते हैं कि हम उसको प्रिजर्व करना चाहिए, हमारे अर्थ के ब्यूटी को। इन्वेस्ट इन आवर प्लैनेट, जो कि हमें RRR का मतलब समझाते हैं, रिड्यूस, रिसाइकल, और जितना हम अपने अर्थ को देंगे उससे 2 गुना वो हमें देंगे। और देयर इज़ सफिशिएंसी इन द नेचर फॉर मैंस नीड एंड नॉट फॉर मैंस ग्रीड, जो कि हमें न्यू डिटर्मिनिज्म का भी मतलब समझाते हैं कि हमको जितना सफिशिएंट है उतना ही नेचर को मतलब नेचर से लेना चाहिए और उससे ज़्यादा ग्रीड नहीं करना चाहिए। थैंक यू। जैसे कि हम देख पा रहे हैं ये मॉडल उन्होंने बनाया है, तो हम उनसे जानने की कोशिश करते हैं कि ये वर्क कैसे करता है और ये क्या हमारे आज के लिए एक्सप्लेन करता है। सो मैम, कुड यू प्लीज़ एक्सप्लेन इट एलाबोरेटली? तो आज मेरा मॉडल के बारे में, मॉडल का टॉपिक है आवर पावर आवर प्लैनेट। सो यहाँ पर आप देख सकते हैं सोलर एनर्जी, विंड एनर्जी, वाटर स्टोरेज यूनिट्स। तो आप सोलर एनर्जी में देख सकते हैं ये एक सोलर बल्ब है। सोलर बल्ब ये कैसे होता है, ये एक ट्रांसपेरेंट जार व मेसन जार घर में जो भी मिलता है आपके पास, वो लेके वो रूफ टॉप में लगा के इसको पानी से फिल करके और इसमें थोड़ा ब्लीचिंग पाउडर दे के हम लोग क्या करेंगे, एज आप लोग देख सकते हैं यहाँ पर कोई सोलर एनर्जी नहीं है, हम लोग फ़ोन का फ्लैश यूज़ करेंगे। देखिए एज फ़ोन का फ्लैश यहाँ पर गया, डिफ्रेक्शन होके पूरा रूम लाइटेड हो रहा है। तो आप देख सकते हैं कि ये एक बहुत अच्छा और चीप एक रिसोर्स है जो सभी यूज़ कर सकेंगे। और इसका ऑल्टरनेटिव और एक है सोलर पैनल। सोलर पैनल से भी सेम काम ही होता है। तो सोलर पैनल से आप बाकी सब वो जो फ्रिज देन बाकी सब इलेक्ट्रॉनिक डिवाइसेस है वो सब आप यूज़ कर सकते हैं। और यहाँ पर आप ऑल्टरनेटिव है कि एक विंड एनर्जी, विंड मिल से मैं विंड एनर्जी यहाँ पर डिपिक्ट कर रही हूँ। तो विंड एनर्जी से भी सेम यहाँ पर विंड मिल से ये मूव होता है, मूव होने से इलेक्ट्रिसिटी
जनरेट होता है, जिससे हम लोग वो सेम इलेक्ट्रॉनिक डिवाइसेस हम जनरेट कर सकते हैं। देन हम यहाँ पर जैसे कि हम लोग अर्थ के बारे में सोचेंगे, सेम टू सेम साथ ही साथ हम लोगों का एग्जिस्टेंस के बारे में, सस्टेनेंस के बारे में भी सोचना है, इकोनॉमिक सस्टेनेंस। सो हम लोग यहाँ पर थोड़ा फ्लावर गार्डन हम लोग ने क्रिएट किया है। सो आप देख सकते हैं कि सब टाइम हम लोग सिर्फ क्रॉप करेंगे, फ्रूट्स करेंगे, ये तो नहीं होता है। तो हम लोग ने यहाँ पर फ्लावर्स से हम लोग ने इकोनॉमिक सस्टेनेंस डिपिक्ट किया है। तो आप लोग यहाँ पर वर्मी कंपोस्ट भी देख सकते हैं। वर्मी कंपोस्ट इज़ अ गुड ऑल्टरनेटिव ऑफ केमिकल फर्टिलाइजर इन प्लेस ऑफ towards the nature, so it cause no harm to the nature and it is more efficient than the chemical fertilizer. And here you can see वाटर स्टोरेज यूनिट। वाटर स्टोरेज यूनिट हम लोग देख सकते हैं कि इंडिया में बहुत सारे जगह में प्रैक्टिस होता है, जैसे कि चेरापूंजी में वाटर हार्वेस्ट टैंक ऊपर में होता है वाटर सेव करने के लिए, रेन वाटर। देन राजस्थान में हम लोग जलकुंड ये सब देख सकते हैं, वेल टाइप जहाँ पर वाटर स्टोरेज होता है। तो यहाँ पर हम लोग ने वाटर स्टोरेज के लिए एक रखा है। यहाँ पर हम लोगों ने प्लान दिखाया कि आप लोगों के रीजियन में जैसे भी प्लांट होता है आप लोग वैसा प्लांट कीजिए। तो मैंने ट्राई किया कि ये पूरा मॉडल पूरा रिसाइक्लेबल एंड रीयूज्ड चीज़ों से बनाने के लिए, इसमें से कोई भी चीज़ें फर्स्ट हैंडेड नहीं है, सब कुछ सेकंड हैंडेड है एंड रीयूजेबल है। सो दैट्स माई मॉडल। थैंक यू एवरीवन। थैंक यू। যেহেতু তুমি জিওগ্রাফি স্টুডেন্ট, তো তুমি তোমার পরিবেশকে বা তুমি তোমার বন্ধুদেরকে আর্টের জন্য কি উপদেশ দেবে যাতে আমাদের প্রকৃতিটা ভালো থাকে বা সেফ থাকে? As we all celebrate our Earth Day to make awareness and unite people about our Earth problems, like biodiversity loss, and due to urbanization and industrialization, our Earth is suffering from various problems like climate change, deforestations. So we all need to aware about this, and in this day we all unite people to know about the importance of our Earth, and we make our planet beautiful and save our Earth, because it is our home where we live, and we need to know about the importance and save our Earth, and we all do sustainable practices so that our Earth can do not get suffer. Thank you.